আমি দেখাতে বলবো যে একবার কিরকম ভাবে এনএসজি যারা কমান্ডোরা তারা কিন্তু গ্রামের ভিতর কিন্তু মুভমেন্ট করা শুরু করেছেন এবং যে অংশটিকে কার্যত যেখান থেকে আর্মস রিকভারি হচ্ছে বলে মনে করা হচ্ছে সেই জায়গায় কিন্তু দখল দিতে যাচ্ছে এনএসজি কমান্ডো। যখন তাজ অ্যাটাক হয়েছিল সেই সময় কিন্তু এই ফোর্স দেখেছিলাম। তারপর কিন্তু যদি দেখা যায় সাম্প্রতিক ক্ষেত্রে কলকাতায় মক ড্রিলে দেখা গেলেও কিন্তু অ্যাকশন মোডে কিন্তু এনএসজিকে দেখা যায়নি। এই মুহূর্তে কিন্তু এনএসজি কিন্তু নেমেছে এই সন্দেশখালিতে এবং বাংলার মাটিতে বলা যেতে পারে যে এই প্রথম এনএসজিকে অ্যাক্টিভ অ্যাকশন মোডে কিন্তু দেখা যাচ্ছে। নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। আজকে বাংলার প্রাইম টাইমে অবধারিতভাবে আমাদের আবার নজর রাখতে হচ্ছে সন্দেশখালির দিকে। তার কারণ সন্দেশখালির দৌলতে আরও একবার আমরা বলতে পারছি কোট আনকোট এগিয়ে বাংলা, সবার চেয়ে এগিয়ে বাংলা। সন্ত্রাসবাদী কার্যকলাপ, দেশবিরোধী কার্যকলাপের খবর দেশের নানা প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে কখনো না কখনো আসতে থাকে। কিন্তু এইভাবে এনএসজি কমান্ডোদের নামিয়ে, এনএসজির বিপুল সংখ্যক বাহিনীকে নামিয়ে এইভাবে অপারেশন চালাতে হচ্ছে সন্দেশখালিতে, সেটা বোধহয় দেশের অন্য কোনো প্রান্তে এইভাবে দেখা যায় না। আমরা কথা বলছিলাম নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গেও কথা বলছিলাম বিকেলবেলা এই সন্দেশখালির ঘটনা ঘটার পর, সেখানে এনএসজি হাজির হওয়ার পর। তিনিও বলছিলেন জম্মু কাশ্মীরের কিছু অত্যন্ত উপদ্রুত এলাকা ছাড়া কোথাও এইভাবে এনএসজি নামাতে হয় না। পশ্চিমবঙ্গের মাটিতে এনএসজিকে নামাতে হলো। সন্দেশখালিতে এনএসজি পৌঁছে গেল এবং বিশাল বাহিনী শুধু নয়, অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে, একেবারে রোবোটিক সরঞ্জাম, ব্যালিস্টিক স্নিফার ডগ, এই সমস্ত কিছু নিয়ে এনএসজিকে পৌঁছতে হলো সন্দেশখালির মাটিতে। সেই ছবি দেখতে পাচ্ছেন। এই সমস্ত ছবি বিশদে আপনাদের দেখাবো এবং সন্দেশখালিতে যেসব সাজ সরঞ্জাম নিয়ে এবং যে ধরনের প্রস্তুতি নিয়ে এনএসজিকে পৌঁছতে হয়েছে তার তাৎপর্যটি কি। এই যে রোবোটিক ডিভাইস দেখতে পাচ্ছেন, এই যে রিমোট কন্ট্রোল ডিভাইস দেখতে পাচ্ছেন যেটা রোবটের মতন কাজ করে, এর কার্যকারিতা ঠিক কি এবং কোন ধরনের পরিস্থিতি তৈরি হলে তবে একে ময়দানে নামাতে হয়, এই ধরনের ইকুইপমেন্ট নিয়ে, যন্ত্রপাতি নিয়ে এনএসজি ময়দানে নামে, সেটা ব্যাখ্যা করব বিশদে। স্নিফার ডগ রয়েছে এনএসজির, সেই ছবি দেখতে পাচ্ছেন, এনএসজি কুকুর যাকে আমরা বলছি, ব্যালিস্টিক স্নিফার ডগ নিয়ে তল্লাশি দেশের নানা প্রান্তে, এই বাংলার নানা প্রান্তে বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই স্নিফার ডগকে বলা হয় ব্যালিস্টিক স্নিফার ডগ। এবং এই ব্যালিস্টিক স্নিফার ডগ নিয়ে, রোবোটিক ডিভাইস নিয়ে, যে বিপুল সাজ সরঞ্জাম এবং প্রস্তুতি নিয়ে সন্দেশখালির মাটিতে নামতে হলো এনএসজির বাহিনীকে, তার তাৎপর্য আসলে কি বাংলার প্রাইম টাইমে সেইগুলোই আপনাদের ভেঙে ভেঙে বোঝাবো। বুঝতে পারবেন যে কি পরিস্থিতি সন্দেশখালিতে তৈরি হয়েছে, পরিস্থিতি কতটা হাতের বাইরে চলে গেলে বা কতটা আশঙ্কাজনক এবং উদ্বেগজনক হলে সন্দেশখালিতে এনএসজিকে এই বিপুল প্রস্তুতি নিয়ে নামতে হলো। তাই নয় কি সুজিতা? কথায় বলে যেদিকে দেখিবে ছাই, উড়াইয়া দেখিও তাই, মিল পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরাও পাচ্ছি অমূল্য রতন। তবে সেই অমূল্য রতন দেখে বাংলার মানুষ হিসেবে আপনি গর্বিত হবেন না লজ্জায় মুখ লুকাবেন, সেই সিদ্ধান্ত আপনারা নিন। আচ্ছা, আপনাদের কি মনে হয়, সুন্দর চারিদিকে নদী ঘেরা একটা জায়গা, যত দূরে চোখ যায় সবুজ বনানী, আহা, এরকম দেখলেই তো কবিতা পায়, কবিতা বলতে ইচ্ছে করে। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর। কিন্তু এই বাংলা তো ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, এবং এমন কিছু রূপ দেখাচ্ছে যা আগে কখনো এই বাংলা দেখেনি। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বিস্ফোরক আবিষ্কার হচ্ছে, বিস্ফোরক বেরিয়ে আসছে, আর সেই বিস্ফোরক কে বের করে আনছে টেনে টেনে?
দক্ষ। এখন আপনার মনে হতে পারে এই দক্ষটি কে? এই দক্ষ আসলে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার তৈরি একটি রোবোটিক ডিভাইস, যাকে ব্যবহার করছেন এই দেশের এনএসজি কর্তারা। ভাবা যায় সন্দেশখালির মতো একটা প্রত্যন্ত জায়গায় এনএসজি কর্তারা এনে দক্ষকে ব্যবহার করছেন। আপনাদের দেখে কি মনে হচ্ছে যে দক্ষ, এই কয়েকদিন আগে আমরা দেখেছিলাম চাঁদে ভারত পৌঁছেছে দক্ষিণ মেরুতে, সেখানে রোভার যেভাবে চলাফেরা করছিল ঠিক সেরকমই একটা কিছু? আগে না, একেবারেই না। বরং আপনাদেরকে একটা বিষয় বলতে পারি যে চাঁদে যেমন সবাই পৌঁছাতে পারে না, তেমনি এই সন্দেশখালির মতো বদ্ধ ভূমিতে এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন, আইন শৃঙ্খলা, ইন্টেলিজেন্স কেউ পৌঁছাতে পারে না। তাই জন্যই তো দক্ষ কারুর প্রয়োজন হয়। সেই কারণেই এনএসজি কর্তাদের হাত ধরে দক্ষের আগমন। আজকে দুপুর থেকে ছবিটা আপনারা একবার ঈশান দেবের সঙ্গে দেখুন। দক্ষযজ্ঞ কেন বলছে সৃজিতা একটু ব্যাখ্যা করে দিই, তবে তার আগে আজকে সন্দেশখালির ছবিটা আরও একবার দেখিয়ে দিই। চুম্বকে পুরোটা দেখে নিন যে সন্দেশখালিতে কি ঘটলো। সকালে প্রথমে আমাদের কাছে খবর এসেছিল যে সন্দেশখালিতে সিবিআইয়ের 10 সদস্য বিশিষ্ট একটা দল পৌঁছেছে এবং সেই দল তল্লাশি চালাচ্ছে একজনের বাড়িতে, যিনি তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়, এবং সেখানে বোমা মজুত রয়েছে এমনটা খবর আছে। তারপরে আমরা জানতে পারলাম যে শুধু বোমা নয়, সিবিআই সেখানে গিয়ে আরও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের খোঁজ পেয়েছে, যেগুলো নাকি বিদেশে তৈরি। এরপর বিকেল হওয়ার একটু আগে আমরা দেখলাম এনএসজির বিরাট বাহিনী সন্দেশখালিতে পৌঁছলো। অবিশ্বাস্য দৃশ্য, সেই ছবি স্ক্রিনে দেখতে পাবেন। অবিশ্বাস্য দৃশ্য, সন্দেশখালির মতন একটা জায়গা যেটা একেবারে নদী নালা খাড়ি দিয়ে পুরোপুরি ঘেরা, যেখানে পৌঁছতে হলে বেশ কয়েকটা নদী না পার হলে পৌঁছানো যায় না, হয় ব্রিজের মাধ্যমে পেরিয়ে পৌঁছতে হয় অথবা ফেরি পার করে পৌঁছতে হয়। সেই রকম জায়গা সুন্দরবনের প্রান্তে অবস্থিত এবং সুন্দরবন অঞ্চলের মধ্যেই এই এলাকাকে ধরে। মোটের উপর নিথর নিস্তরঙ্গ জীবনেই শেখ শাহজাহানদের এইসব কারবার যতক্ষণ না উঠে এসেছিল ততক্ষণ পর্যন্ত এই ভেড়ি আর আলপথ আর নোনা জলের একের পর এক জলাশয়, কোথাও কোথাও চাষের জমি, অত্যন্ত কম ঘনত্বের জনবসতি, এই ছিল সন্দেশখালির ছবিটা এখনও সেরকম। কিন্তু দেখলাম সেই ভেড়িগুলোর মাঝে, সেই জলাশয়গুলোর মাঝে যে সরু রাস্তা, আলপথের মতন লাগে দূর থেকে দেখতে, তার উপর দিয়ে এনএসজির বিরাট কনভয় ঢুকছে। এনএসজির গাড়ি ঢুকছে পরপর, চারপাশে জলাশয়, মাঝখান দিয়ে এনএসজির গাড়ির কনভয় ঢুকছে। প্রত্যন্ত গ্রাম, গণ্ডগ্রাম, সেখানে কোনোদিন দেশের সবচেয়ে সফিস্টিকেটেড ফোর্সকে, দেশের সবচেয়ে দক্ষ একটা বাহিনীকে, দেশের সবচেয়ে দক্ষ বাহিনীকে সেখানে এইভাবে পৌঁছতে হতে পারে এত বড় কনভয় নিয়ে, সেইটা আমরা আজকের এই ছবি না দেখলে আমরা বুঝতে পারতাম না। তারপর আমরা কি দেখলাম, সেখানে তারা কি পরিমাণ প্রস্তুতি নিয়ে এবং কি পরিমাণ ইকুইপমেন্টস এবং সরঞ্জাম নিয়ে সেখানে গিয়েছে। সেই রোবোটিক ডিভাইসের ছবি দেখতে পাচ্ছেন, যেটা রিমোট কন্ট্রোল। এইটার নাম হচ্ছে দক্ষ, যেটার কথা সৃজিতা বলছিল। এটা নিয়ে বিশদে আমরা আরও বলবো যে এই দক্ষ কি। এটা আসলে ডিআরডিও তৈরি করা একটা ডিভাইস, যে অত্যন্ত বিশেষ ক্ষমতার মাধ্যমে লুকিয়ে রাখা আর্মস অ্যামুনিশনস, মানে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরককে খুঁজে বার করতে পারে। এবং সেখানে স্নিফার ডগও নিয়ে যাওয়া হলো। এবং ইতিমধ্যেই আমাদের কাছে ছবি এসেছে যে ইতিমধ্যেই সিবিআই সেখানে কোন কোন অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। তার মধ্যে গ্লক পিস্তল রয়েছে, তার মধ্যে রিভলভার রয়েছে, যেগুলো বিদেশে তৈরি করা, এবং প্রচুর পরিমাণে কার্ট্রিজ, মানে গুলি, বন্দুকের গুলি যেটাকে বলা হয়, সেইগুলি পাওয়া গেছে। সেগুলো ইতিমধ্যেই সিবিআই উদ্ধার করেছে, সেই ছবিও আমরা আপনাদের সামনে দেখিয়েছি। সন্দেশখালিতে, আগরহাটিতে, যে আগরহাটি আরও স্পেসিফিক্যালি বললে, যে নির্দিষ্ট করে বললে যে আগরহাটিতে সকাল থেকে এই ঘটনা ঘটছে, সেই এলাকার মানুষজন নিজেরাই শিহরিত হয়ে যাচ্ছেন যে এটা কি ঘটছে। নিজেরাই, গোটা বাংলা, গোটা দেশ তাকিয়ে রয়েছে সন্দেশখালির দিকে। সৃজিতা, শিহরণ জাগছে, লোকে শিউরে উঠছেন যে সন্দেশখালিতে চোখের আড়ালে এসব কি চলছিল। আসলে এই যে দক্ষ নিয়ে আমরা এত কথা বলছি, এই দক্ষের কি কি দক্ষতা রয়েছে সেটা আপনাদেরকে চলুন ছোট করে একবার দেখিয়ে দিই যে কিরকম কাজ করতে সক্ষম। এই দক্ষ মূলত ওজনটা ধরে নিন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দক্ষ মূলত কতটা দক্ষ আপনাদেরকে জানাই। প্রায় 113 কেজি মতো ওজন হয় এই দক্ষের। চলুন পরপর দেখাচ্ছি। ডিআরডিও তৈরি করা সন্ত্রাস দমনকারী রোবট, যেটা আমরা আগেও বলছিলাম আপনাদেরকে। আর কি এই দক্ষ সম্বন্ধে জানতে পারা যাচ্ছে আপনাদেরকে পরপর দেখাই।
আর এই যে দক্ষ, এর 113 কেজি ওজন হয় প্রায়, এখানেই শেষ নয়, এই দক্ষ আবার সিঁড়ি দিয়ে চলতে পারে। দেখুন ছবিটা দেখুন কিরম, চাকার গায়ে আরও একটা জিনিস আছে, কিছুটা ট্যাঙ্কের মতো, আপনারা যারা দেখে থাকেন তারা বুঝতে পারবেন। এই ট্যাঙ্ক হওয়ার কারণে সে আবার সিঁড়ি দিয়েও গড়গড়িয়ে চলতে পারে, এরকম একটি ক্ষমতা আছে। আরও একটা বিশেষ গুণ আছে, বিস্ফোরক উদ্ধার করা তো মূলত কাজ, দেখতে ছোটখাটো হলে কি হবে, কাজটা অনেক বড় করে। ডিআরডিও তৈরি করা এই রোবোটিক ডিভাইসটি, এই যন্ত্রটি কোনো ঝুপড়িতে বোমা লুকানো থাক বা বিস্ফোরক লুকানো থাক অথবা মাটির নিচে, যেখানেই থাক না কেন টেনে এনে বার করবে, কোথাও থেকে ছাড় পাওয়া যাবে না, নিস্তার নেই, সেটা প্রমাণ হলো। এই দেখুন আরও একটা বিষয়, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ প্রায় 100 মিটার থেকে 500 মিটার অব্দি রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। তারপর স্ক্যানার আছে এখানে, এবং এক্সরেও রয়েছে, অসাধারণ কিছু কর্মক্ষমতা রয়েছে দক্ষের। তারপর কি আছে, বোমা অস্ত্র সবকিছু নিষ্ক্রিয় করতে পারে, অর্থাৎ শুধু যে বেরিয়ে করতে পারছে তা নয়, নিষ্ক্রিয় করে দিতে পারছে, এবং সেটা করাও হয়েছে আজকে সন্দেশখালীতে। তারপর আর কি করতে দক্ষ, প্রয়োজনে সিঁড়ি চড়তে পারে, যেটা আপনাদেরকে আগেও বলছিলাম। তার পাশাপাশি এর আবার 3D কোয়ালিটির ক্যামেরাও রয়েছে, এখানেই শেষ নয়, আজকাল তো 3D যুগ, 3D কোয়ালিটির ক্যামেরা রয়েছে এই দক্ষের কাছে। তো এতগুলো গুণ নিয়ে দক্ষ দাঁড়িয়ে রয়েছে, এই দক্ষকেই এনএসজি কর্তাদের নিয়ে আসতে হলো একেবারে সন্দেশখালীর মাটিতে, এবং সেখান থেকে বিস্ফোরক উদ্ধার হলো। এই হচ্ছে দক্ষের দক্ষতা, কিন্তু আমাদের রাজ্যের পুলিশ কিছুই পারেনি। বুঝতেই পারছেন কেন আমরা বলছি সন্দেশখালীতে দক্ষযজ্ঞের কথা সবাই জানেন, দক্ষযজ্ঞে যে ধুন্ধুমার ঘটেছিল সে সবাই জানেন, পৌরাণিক সেই রেফারেন্স রয়েছে। কিন্তু সন্দেশখালীতে আজকে দক্ষ নামের যে যন্ত্রকে নিয়ে এনএসজির বাহিনী পৌঁছেছে, সেই দক্ষকে নিয়ে কখন যেতে হয়, পরিস্থিতি কতটা সিরিয়াস হলে, পরিস্থিতি কতটা উদ্বেগজনক হলে, সেইটা এই যন্ত্রের কার্যকারিতা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এই মুহূর্তে একবার আমরা নজর রাখবো সরাসরি সন্দেশখালীর দিকে, ওই আগরহাটির দিকে। আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার আগরহাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অর্ণব, সন্দেশখালীতে এই মুহূর্তে তুমি রয়েছো, তুমি সকাল থেকে দেখছো সেখানে সিবিআই প্রথমে তল্লাশি চালাচ্ছিল, তারপরে সেখানে এনএসজির বাহিনী ঢুকেছে, এবং এটা নজিরবিহীন, গোটা বাংলায় এইভাবে এনএসজির এত বিপুল সরঞ্জাম এবং প্রস্তুতি নিয়ে নামা, এটা কোনোদিন বাংলার মানুষ দেখেনি। এখন আমরা যতটা খবর পাচ্ছি যে ওখানে যেসব এক্সপ্লোসিভস, যেসব বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলোকে ডিফিউজ করা হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ চোখের সামনে এবং কি খবর আসছে? তুমি সরেজমিনে রয়েছে, তুমি জানাও। একবার দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আগরহাটি গ্রাম পঞ্চায়েতের যে মল্লিকপাড়া সেখানে, এবং আমি দেখাতে বলবো পার্থকে একবার, যে সার দিয়ে কিন্তু যে এনএসজির যে গাড়িগুলি, সেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে করিয়ে রাখা হয়েছে, এবং এই পয়েন্টের আগে কিন্তু কোনোভাবেই কাউকে অ্যালাউ করা হচ্ছে না। এবং যে গাড়িটি এই মুহূর্তে আমার এই পাশে রয়েছে, সেই গাড়িটি কিন্তু মূলত স্নিফার ডগ যে দুটি নিয়ে আসা হয়েছিল তাদের গাড়ি, এবং তাদেরকে কিছুক্ষণ আগেই কিন্তু এই গাড়িতে তুলে দেওয়া হয়েছে, কারণ দুপুর থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে তল্লাশি অভিযানে তারা অংশ নিয়েছিল। এবং সামনে যদি দেখা যায়, সামনে একটি এনএসজির অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে এনএসজির যে বিশেষ গাড়িগুলো হয় সেগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং দূরের যে অংশটি আমি দেখাতে বলবো, যেখানে আলো দেখা যাচ্ছে, সেই যে একটি সাবস্টেশন রয়েছে, ঠিক তার উল্টো দিকে কিন্তু একের পর এক যে বোমগুলি রয়েছে সেগুলোকে কিন্তু ডিফিউজ করা হয়েছে। এর মধ্যেই কিন্তু 4টে বোম, সেগুলোকে কিন্তু ডিফিউজ করবার যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু শোনা গেছে, এবং তারপরে ডিফিউজ করবার পর অর্থাৎ ব্লাস্টের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 6 থেকে 7খানা গাড়ি সেখানে এসে উপস্থিত রয়েছে, এবং প্রচুর আলো জ্বলছে, বোম ডিফিউজ করা হচ্ছে। তোমায় ধন্যবাদ অর্ণব, সাবধানে থাকবে এবং পরিস্থিতির উপর নজরও রাখবে। আবারও ফিরবো তোমার কাছে পরবর্তী সময়। দেখলেন তো সন্দেশখালীর ছবিটা, কি ভয়ঙ্কর অবস্থা এই সন্দেশখালীতে। কিন্তু মনে না একটা প্রশ্ন জাগে, জানেন তো, যে এই বাংলার মাটিতে সন্দেশখালীতে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এনএসজি কর্তারা চলে এলেন, একটা রোবোটিক ডিভাইস চলে এলো দক্ষ, যাকে বাংলার মানুষ কোনোদিন দেখেইনি। হতবাক করা কাণ্ড প্রথমত, এবং দ্বিতীয়ত এত অত্যাধুনিক যন্ত্রের ব্যবহারের প্রয়োজনীয়তা পড়লো এই সন্দেশখালীর মাটিতে। আমরা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে কি বলছেন তার অভিজ্ঞতা থেকে শুনুন। মুম্বাই হামলার সঙ্গে সন্দেশখালীর এই ঘটনাটাকে আমরা যদি এক করে দিই সেটা ভুল হবে। মুম্বাই হামলা পাকিস্তান থেকে এসে 8-10 জন সন্ত্রাসবাদী মুম্বাইতে আক্রমণ করেছিল, কিন্তু সন্দেশখালী ব্যাপারটা আলাদা। সন্দেশখালীতে সরাসরি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে বাইরে থেকে কেউ এসছে, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা বেরোবে। সন্ত্রাসবাদের জন্য, দেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য সেখানে
এক্সপ্লোসিভ একঠা করা হচ্ছে, যেটা শুনলাম ভয়ঙ্কর, যে গ্লক পিস্তল পাওয়া গেছে। অত্যাধুনিক বেলজিয়াম এই যে অস্ত্র গ্লক পিস্তল, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্রগুলোর মধ্যে একজন, সেটা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম এলাকায়। তো বোঝাই যাচ্ছে, যেটা আমরা বারবার বলেছি, যে অস্ত্র পাচারকারী থেকে শুরু করে সন্ত্রাসবাদী সংগঠন সবার সঙ্গে সরাসরি যোগ সাজস রয়েছে এই শেখ শাহজাহানের, আর তাকে সরাসরি প্রত্যক্ষভাবে মদত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভায় উনি দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সাপোর্ট করেছেন। আপনারা শুনলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর ব্যাখ্যা, এবং তিনি স্পষ্টভাবে জানালেন যে কতটা উদ্বেগজনক এটা জাতীয় নিরাপত্তার জন্য, এবং কিভাবে আন্তর্জাতিক পাচার চক্র, অস্ত্র পাচার চক্র এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে সেটাও তিনি ব্যাখ্যা করছিলেন। একটা প্রতিবেদন, আমি পুরনো প্রতিবেদন আপনাদের দেখিয়ে দেবো। তার কারণ আমরা এর আগেও ওই অঞ্চলে সুন্দরবনের আড়াল বেয়ে বিভিন্ন নদীপথ এবং খাড়ি বেয়ে কীভাবে বাংলাদেশ যাতায়াত করা যায় সেই ছবি আমি নিজেই ওই অঞ্চলে গিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদীর বুক থেকে তুলে ধরেছিলাম। কি ওখানে যারা লঞ্চ চালান, যারা জাহাজ চালান, যারা বোট চালান, তারা কি বলছেন, তাদের সবার মুখস্থ ওই রুটটা কিভাবে বাংলাদেশ যাতায়াত করা যায় বিভিন্ন নদী, খাড়ি এবং জঙ্গলের আড়াল বেয়ে। কি বলেছিলেন তারা সেদিন একবার দেখে নেব। যখন বঙ্গোপসাগরে কোনো জাহাজ থেকে মাল খালাস করা হচ্ছে, ধরুন কোনো বার্জে, সেই বার্জ মুড়িগঙ্গা হয়ে হাতানিয়া দোয়ানিয়া হয়ে যদি বাংলাদেশের দিকে যায়, তাহলে সেই রুটটা কি হবে? কোন রুট গেলে সবচেয়ে শর্টকাট হতে পারে? আমাদের নামখানা দিয়ে হাতানিয়া দোয়ানিয়া হয়ে সপ্তমুখী নদী, তারপর পড়বে আপনার ঠাকুরন নদী, মাতলা নদী হয়ে একদম বেরিয়ে যাবে হিঙ্গলগঞ্জ, রায়মঙ্গল নদী দিয়ে বেরিয়ে চলে যাবে একদম হিঙ্গলগঞ্জ, বাংলাদেশের বর্ডারে চলে যাবে। এইটা হচ্ছে আমাদের এখানে শর্ট রুট। প্রতিদিন কি পরিমাণ যাতায়াত করে, মানে আপনারা তো সারাক্ষণই এর সঙ্গে যুক্ত, রোজ কত সংখ্যক জাহাজ এখানে যায়? পরিমাণে জাহাজ এখানে যাতায়াত করে 20-30 খানা তো পার ডে যাতায়াত করে, মানে বাংলাদেশ থেকে আসছে এবং যাচ্ছে, আসছে এবং যাচ্ছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া এবং রোহিত গণের সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। দেখলেন আমাদের সেই প্রতিবেদন, এবং দেখলেন ওই নদীতে যারা লঞ্চ চালান, যারা স্টিমার চালান, বোট চালান, তাদের মুখস্থ যে কোন নদী বেয়ে কোথায় যাওয়া যায়। তার মুখে একটা নদীর নাম শুনছিলেন রায়মঙ্গল, যে রায়মঙ্গল নদী বেয়ে শেষ পর্যন্ত কিভাবে বাংলাদেশে ঢোকা যায়। একবার আপনাদের সেই ম্যাপটা দেখিয়ে দিচ্ছি যে সন্দেশখালীর অবস্থানটা কোথায়, আর কিভাবে সন্দেশখালী থেকে নদীপথে জঙ্গলের আড়াল বেয়ে বাংলাদেশে যাওয়া অত্যন্ত সহজ একটা বিষয়। সন্দেশখালীর অবস্থান দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ পূর্ব প্রান্তে, এইখানে পুরো নদী এবং খাড়ি দিয়ে ঘেরা একটা অঞ্চল, এবং এর থেকে সীমান্তের দূরত্ব কতটুকু কম। এই লাল অংশ এটা পশ্চিমবঙ্গ, আর এই সবুজ অংশ এটা বাংলাদেশ, বুঝতেই পারছেন। এবং সন্দেশখালী থেকে বেরিয়ে আসা নদী এইভাবে সীমান্ত বেয়ে একেবারে রায়মঙ্গল নদী কিন্তু বয়েছে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত বরাবর রায়মঙ্গল নদী প্রবাহিত। সন্দেশখালী থেকে দু একটা নদী বেয়ে একবার রায়মঙ্গলে পড়তে পারলেই কেল্লা ফতে, কারণ ওই নদী দীর্ঘ পথ সীমান্ত বরাবর বয়ে এসে পড়ছে বঙ্গোপসাগরের জলে। এইটা ফলে সৃজিতা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সন্দেশখালী থেকে যদি কেউ বেআইনি অস্ত্র পাচার করতে চান, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে চান, তাহলে ওই নদী, জল, জঙ্গল বেয়ে কিভাবে তারা সেটা সহজেই করতে পারেন। সবই তো বোঝা যাচ্ছে ঈশানদেব, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। সন্দেশখালীতে যখন কার্যত দক্ষযজ্ঞ চলছে, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? গতকালই তমলুকে ছিলেন প্রচার সভাতে, তিনি বলছেন সন্দেশখালী ভালো আছে, কিছু একটা সমস্যা হয়েছিল কিন্তু অফিসাররা গিয়ে সব ঠিক করে দিয়েছে। তিনি বলে দিয়েছেন অফিসাররা সব ঠিক করে দিয়েছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এটাকে কি জেগে ঘুমানো বলে? কি বলেছেন তিনি শুনুন। আপনি সন্দেশখালী নিয়ে কথা বলেন, আমার মা বোনেরা ওখানে ভালো আছে। যদি কারো কোনো প্রবলেম হতো আমাকে জানাতো, আমাকে জানায়নি। কিন্তু যখন আমি সংবাদপত্র মারফত জানতে পেরেছি, আমরা সরকারি অফিসারদের দিয়ে ওদের যা প্রবলেম ছিল সেগুলো করে দিয়েছি। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও বলছিলেন সন্দেশখালীতে নাকি কিচ্ছু ঘটেনি। রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন আজকের এই ছবি দেখার পর শুনবো। আয়ুব গাজীর কাছেও পাবেন মিনাখাতে, আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে, শকত মোল্লার জীবনতলার ওখানেও পাবেন, হলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন। সিবিআই দেখেছি, ইডি দেখেছি, এনআইএ দেখেছি, আজকে
এনএসজি দেখলাম, আর বাকি থাকলো কি? বাকি থাকলো আর্মি দেখা। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। সন্দেশখালীর পরিস্থিতি আমরা দেখলাম সৃজিতা, সন্দেশখালীতে কি এই মুহূর্তে ঠিক কি চলছে সেই ছবিও দেখালাম, এবং এনএসজি ঠিক কি ধরনের প্রস্তুতি নিয়ে কোন কোন সরঞ্জাম নিয়ে সেখানে গিয়েছে তাও আমরা দেখালাম। আমাদের সন্দেশখালীর এই পরিস্থিতির দিকে রাতভর নজর থাকবে, যতক্ষণ পর্যন্ত সন্দেশখালীতে এই সার্চ অপারেশন চলবে আমরা নজর রাখবো, তাই তো সৃজিতা? একেবারেই নজর রাখবো। যেতে যেতে একটা কথা বলে, 2008-এর 26/11-এর কথা মনে পড়ছে, মুম্বাই হামলা, সেখানেও এনএসজি কর্তারা কিভাবে কাজ করেছিলেন সেটাও মনে পড়ছে। যাই হোক, দিনের শেষে অন্তত এইটুকুনি বলতে চাই যে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না, কঠিন পদক্ষেপ হোক এরকম আশাই আমরা রাখবো। আজকে বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি, তবে সন্দেশখালী থেকে নজর আমাদের সরছে না। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।